তো যতটা আমি বুঝতে পেরেছি যে বেশ ভয়ানক একটা ঘটনা আজকে আমরা শুনতে চলেছি। কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো। ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে আসামে থাকতো না, তারা আমেরিকায় থাকতো। তোরই যখন ছোট ছিল সেই সময় ও কিন্তু একটা রাত হলে স্বপ্ন দেখতো, মাটির তলায় কোনো একটা ঘর, খুব অন্ধকার, ওই ঘরটার মধ্যে কেউ আটকে আছে। নেমে যখন ও দেখছে একটা মেয়ে, তাকে কিনা একটা ছেকল দিয়ে বাঁধা। হ্যাঁ, তুমি আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি আমাকে তোমার আঙুল কেটে রক্ত দাও। রক্ত চাইছে? যখন কাটা আঙুলটা ওইভাবে ধরেছে আর একটা পৈশাচিক হাসি দিয়ে বলছে পুরো, ও সেই সময়টা ওই পান করছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা লিটারেলি আপনাদেরকে শিহরিত করে তুলবে। অতৃপ্ত প্রেতাত্মার প্রতিশোধ স্পৃহা কতটা ভয়ঙ্কর হতে পারে প্রত্যেকটা মুহূর্তে আপনারা ফিল করতে পারবেন। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন রুনা সাহা। সে মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerauritro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা। আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো আন্টি। হাই অরিত্র, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট আজকে আমার এত ভালো লাগছে তার কারণ তোমাকে আজ থেকে নয়, বহুদিন ধরে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া হোক বা ফেসবুকের সত্যি ভূতের গল্প নামক যে গ্রুপটা আমরা প্রত্যেকেই ফলো করি, কারণ আমরা যারা এই ভৌতিক জনারে ভিডিও বানাই বা ভৌতিক জনারে কন্টেন্ট ক্রিয়েট করি তারা সবাই কোথাও না কোথাও গিয়ে এই গ্রুপটার সাথে পরিচিত, যে গ্রুপটা শ্রেয়াদি ক্রিয়েট করেছিল। এবং তোমার আগেও যেমন মধুমিতা আন্টি এসেছিলো, ইতালি আন্টি এসেছিলো, আজকে তুমি এসেছো। মানে যেই সময় আমাদের চ্যানেল মানুষের কাছ অবধি পৌঁছায়নি সেই সময় কিন্তু আমি তোমার ঘটনা শুনেছি। তো আজকে গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার কেমন লাগছে? আমার বিশেষ করে তোমার চ্যানেল আমি খুব ফলো করি, হ্যাঁ, আচ্ছা। গল্পওয়ালা। এবং যার কথা না বললে নয়, সে হচ্ছে আমার মেয়ে। সে মানে সবসময়, তোমার এমন কোনো এপিসোড নেই যে সে দেখে না। তো তার খুব ইচ্ছা ছিল যে আমি গল্পওয়ালাতে আসি। তো ফাইনালি আমি গল্পওয়ালাতে আসতে পেরে আমি খুব খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। কারণ দিদির সাথে আমার বহুদিন ধরেই কথা হচ্ছে আজকের এই এপিসোডটা নিয়ে। প্রায় 1 থেকে 1.5 মাস আগে প্রথম কথা হয়েছিল। আর তখনই সে বলেছিল যে তুমি আসতে চাও, এবং তারপর আমি আর বেশি কথা বাড়াইনি, কারণ আমারও বহুদিনের ইচ্ছা ছিল। বহুদিন আগে আমি নিজেও তোমাকে মেসেজ করেছিলাম আসার জন্য, বাট তুমি তো দেখে উঠতে পারোনি। যাই হোক, তো যখন তোমার ঘটনা শুনতাম আমি একটা জিনিস নোটিস করেছি যে প্রচুর মানুষ তোমার সাথে তাদের নিজেদের জীবনের নানান রকম অভিজ্ঞতা শেয়ার করে, এবং সেই অভিজ্ঞতাগুলোকেই তুমি গল্পের আকারে মানুষের সামনে তুলে ধরো, যেই ঘটনাগুলো আমরা ফোনের এপার থেকে দেখতাম। তো একটা ঘটনা নিয়ে তোমার সাথে আমার বেশ কিছুদিন যাবৎ কথা হচ্ছে, যেই ঘটনাটা তুমি আজকে আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করতে চাও। গতকাল রাতে এবং আজকে শ্যুট শুরু হওয়ার আগে পর্যন্ত এই ঘটনাটা নিয়ে বেশ কিছু কথা হয়েছে। তো যতটা আমি বুঝতে পেরেছি যে বেশ ভয়ানক একটা ঘটনা আজকে আমরা শুনতে চলেছি। কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো।
ঠিক আছে, এবার একদম শুরু থেকে বলতে গেলে ঘটনা হচ্ছে, আমি যেহেতু সত্যি ভূতের চ্যানেলে গল্পটা করতাম, তো সেই হিসাবে আমাকে তো মোটামুটি অনেকেই চেনে। তো যাই হোক, আমি কোনো মানে বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই আমাকে লোকে বলতো যে দিদি, মরুনাদি, একটা এরকম আমার একটা এরকম ঘটনা আছে, সত্যি ঘটনা, তো তুমি যদি বলো, কেননা খুব ভালো লাগবে তোমার মুখে শুনতে এই গল্পগুলি, ঘটনাগুলি। তো তখন আমি তাকে বলতাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠিও, আমার যখন হাতে সময় থাকতো আমি তখন তারটা বলতাম। তো যাই হোক, এখন আমি একটু যেহেতু কমিয়ে দিয়েছি, তো তথাপিও আমাকে একজন মনে রেখেছে। আমি একটা রিসেন্ট একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে একজন মানে উনি আমাকে কাকিমাই বলবো, উনি আমাকে দেখে আর কি মানে চিনতে পারে। তো তারপরে সে বলে যে এরকম না, তোমাকে একটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম, তো তোমাকে আমি যোগাযোগ করে উঠতে পারছিলাম না, তো তোমাকে আমি একটা ঘটনা পাঠাতে চাই, তো তুমি যদি মানে বলো তাহলে আমি তোমাকে পাঠাতে পারি। তো না, আমি তো আজকে একটু ব্যস্ত আছি, তুমি আমার নাম্বারটা নাও, নিয়ে কাকিমা তুমি আমাকে পাঠিয়ে দিও। ওকে। তো তখন উনি আমাকে পাঠিয়ে দেয়। তো যাই হোক, পাঠিয়ে দেওয়ার পর থেকেই আমি তখনই ভাবলাম যে না, যেহেতু তোমার সাথে মেয়ে যোগাযোগ করেছে, তা আমি তোমার কাছে সেই গল্পটা, এই ঘটনাটা এর আগে কখনো শেয়ার করোনি? না, আমি কোথাও কোনোদিন শেয়ার করিনি। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে মানে এই যাদের নিয়ে ঘটনাটা হচ্ছে, তো তাদের আমি একটু মানে পরিচয় দিতে চাই, তাদের ফ্যামিলির। ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে আসামের। হ্যাঁ, আচ্ছা। তো আসামের তোমার ঘটনা হলেও যাদের নিয়ে ঘটনা হচ্ছে তারা কিন্তু আসামে থাকতো না, তারা আমেরিকায় থাকতো। হ্যাঁ, তো ওরা ওখানকারের মানে থাকতো। বাবা ওখানে, মানে আমি যাদের কথা বলছি, যাকে নিয়ে ঘটনা তার নাম তরি, আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে ঋষি। আচ্ছা। হ্যাঁ, তো তরি আর ঋষি আর ওর শ্বশুর, এরাও কিন্তু সব আমেরিকাতেই ছিল, যেহেতু ওদের কিন্তু কলকাতাতে কিন্তু অনেক বড়, ওরা একান্নবর্তী পরিবার, তো অনেক বড় ওদের বিজনেস ছিল। তথাপি এর বাবা মানে ঋষির বাবা মনোরঞ্জন বাবু, উনি কিন্তু বিদেশে থাকতেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে ঋষিও বিদেশে। তো ঋষি যখন বিদেশে থাকে, সেই সময় তরির সাথে ওর পরিচয় হয়। তরিররাও কিন্তু বিদেশে থাকে, তরির মা বাবা ফ্যামিলি এরা কিন্তু মানে ঋষির স্ত্রী, তো বিদেশে থাকে। তো যখন ওদের ওইভাবেই ওদের সাথে বিয়ে হয়, সব কিছু ওরকম, ওরা কিন্তু কলকাতার সাথে অতটা ওদের মানে আসা যাওয়াটার একটুখানি কম ছিল। তো হঠাৎ করে ঋষির বাবা মানে মনোরঞ্জন বাবুর মনে হলো যে না, আর একটু এইবার ওনার ইন্ডিয়ার প্রতি একটা ভালোবাসা, যাই হোক রক্ত মানে মাতৃভূমি, তো রক্তের টানে, ফ্যামিলির টানে সে এইখানে চলে আসে যে আমি অন্তত এখন যাচ্ছি, গিয়ে আমি ওখানে আমরা মানে একদম ফাইনালি ওখানে আমরা সেটেলড হব, তো তোমরা কি করবে ভেবে দেখো। ঋষিকে যখন এই কথাটা বলা হয়, ঋষি বলল আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, তবে আমি কলকাতায় থাকবো না। এই ঘটনাটা হচ্ছে প্রায় 55-60 বছর আগের একটা ঘটনা। তো তখন উনি বলল যে আমি কিন্তু কলকাতায় থাকবো না, আমার খুব ইচ্ছা একটু অন্য কোথাও গিয়ে আর কি, আমি পাহাড় হোক বা যাই হোক এই টাইপের জায়গায় আমি বাড়ি করে আমি থাকবো। তখন উনি কি করলেন, মনোরঞ্জনবাবু কি করলেন, আসামে একটা উনি বিশাল বড় একটা প্রপার্টি, উনি একটা জমিদারের ভগ্ন অংশ প্রায় বাড়ি, তখনকার দিন তার জমিদারি উঠে গিয়েছিল। তো তখন ওই ঋষির বাবা ওই বিশাল বড় একটা মানে বাগান, মানে প্রচুর জায়গা নিয়ে ওই বাগান শুদ্ধ একটা জায়গা উনি কেনার পরে তখন উনি কি করলেন, ওখানে উনি বাড়ি করেন, বাড়ি তৈরি করেন থাকবার জন্যে। একান্নবর্তী ওরা ফ্যামিলি, কিন্তু এরা অনেকে আছে কাকা জ্যাঠা, কিন্তু তারা সব কলকাতায় থাকতেন। ওনার ইচ্ছা হলো যে আমি আলাদা থাকবো, এরকম একটা মানে ক্লাইমেট যে খুব সুন্দর হবে, বাগান থাকবে, এরকম নেব। তো যাই হোক, উনি যখন ওই মনোরঞ্জন বাবু যখন বাড়িটা করছে, তো সেই সময় কিন্তু ও ছেলের বউ মানে তরি আর তরির হাজব্যান্ডকে বলেছিল তোরা একবার এসে দেখে যা। তো এখন তরির একটা ঘটনা আমার না বললে নয়, যেটার থেকেই শুরু হচ্ছে ঘটনাটা। তরি যখন ছোট ছিল সেই সময় ও কিন্তু একটা রাত হলে স্বপ্ন দেখত।
আচ্ছা। মানে প্রত্যেক দিন রাত্রিবেলা ছোট, মানে তখন মানে যেটা এটা প্রকাশ পেল কত ছোটোর থেকে মা বাবা বুঝতে পারিনি, ও যখন বলতে শিখলো 8-9 বছর ওর যখন বয়স, তখন থেকে ও একটা স্বপ্ন দেখতো, একটা ও দেখতো কি বেসমেন্ট এই টাইপের, মানে মাটির তলায় কোনো একটা ঘর, খুব অন্ধকার, কেউ একজন ওই ঘরটার মধ্যে বসে রয়েছে, সে মানে উদ্ধার, মানে আমাকে উদ্ধার করো, এরকম একটা কাকতি ভরা কণ্ঠ নিয়ে ওকে ডাকছে। আচ্ছা। আরও প্রচণ্ড ভয় পাচ্ছে যে কেউ একজন ওই অন্ধকার কোণার মধ্যে এরকম মানে হাঁটু মুড়ে বসে আছে, আর ওকেই ডাকছে আমাকে এখান থেকে উদ্ধার করো। এটা এত ছোট বয়স থেকে এটা দেখতো? এত ছোট বয়স থেকে ও মানে আরও হয়তো ছোট বয়স থেকে ফিল করতো, কিন্তু ও বলতে পারতো না। ও জবের থেকে বলতে শিখেছে, তো সেই সময় ও ওর মাকে তখন বলতো, আমি মানে কেঁদে উঠতো স্বপ্ন দেখে। তো সেই সময় ওর মা বলতো কি হয়েছে, তো তখন ও বলতো যে মা ওই ঘরটার মধ্যে কেউ আটকে আছে, হ্যাঁ একটা অন্ধকার ঘর, মাটির নিচে একটা অন্ধকার ঘর, আমাকে ডাকছে, আমাকে ভীষণভাবে ডাকছে, তুমি দেখো শিগগির দেখো। তো মা তো এগুলি কিছু বুঝতো না যে কি ব্যাপার, কি দেখবো, কি ব্যাপার, মানে কোনো কানেক্ট, কোনো ওর কথার সাথে কোনো, আর ওদের বাড়ির যে ওরকম কোনো ঘরও নেই যে যার জন্য হয়তো ভয় পেয়েছে। তারপর থেকে কি হলো, যত আস্তে আস্তে বড় হতে থাকলো, ও বন্ধ ঘর, হ্যাঁ বা খাটের তলায় ঢুকে যাওয়া, এগুলিতে ও খুব ভয় পেত। মানে প্রচণ্ড অন্ধকার জায়গা, হ্যাঁ কোনো কোণা, সিঁড়ির তলা, এই টাইপের জায়গায় ও যেত না। মানে বাচ্চারা যখন খেলাধুলা করতো তখন দেখা গেল না, লোকাছুপি খেলতে গেলে তখন মনে হয় যে কেউ খাটের তলায় লুকিয়েছে, দরজার পেছনে লুকিয়েছে, ওই অন্ধকার জায়গাগুলিও সবসময় এড়িয়ে চলতো, অ্যাভয়েড করতো। কেননা ও মানে ভয় পেত, প্রচণ্ড পরিমাণে ভয় পেত, মানে এমনই ভয় পেত যে ও মানে হিচকি উঠে যেত, হাত পা কেঁপে দাঁত লেগে যেত, এই টাইপের। তো তখন তরির মায়ের মনে হলো যে এটা তো অস্বাভাবিক, হয়তো কিছু একটা মনে হচ্ছে, তাহলে ওকে ডাক্তার দেখানো হোক। তো ওকে যখন ডাক্তার দেখালো, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল, তখন ডাক্তারবাবু বললেন যে ওর ফোবিয়া আছে, অন্ধকার ঘরে, হ্যাঁ বা বন্ধ বাক্সর মধ্যে, এই সমস্ত জায়গার মধ্যে যতটা সম্ভব ওকে এড়িয়ে চলবেন, আর আমি ওকে ওষুধ দিচ্ছি, কিন্তু ওর এই ফোবিয়াটা কিন্তু আছে, জানি না ওষুধে কতটা কাটবে, তো এই সমস্ত জায়গাগুলি একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। তো যাই হোক, যখন ও পড়াশোনাও ওর তড়িৎ চলছে, আর তার মধ্যে গিয়ে ডাক্তারেরও ওষুধটা খাচ্ছে, আস্তে আস্তে কী করে এই জিনিসটা ওর কমতে থাকে। এই জিনিসটা ওর মোটামুটি যখন ও বড় হয়, 18-19 বছর বড় হয়, মোটামুটি তখন কমে যায়। আর স্বপ্নটা দেখলেও একটা ধোঁয়াশা কুয়াশা, মানে আবজা একটা, যে ওটা দেখতে পেত, ওরকম কোনো কিছু, সেই আর ভয় ভীতিটা ওর ভেতরে তখন আর ওইভাবে কাজ করতো না। তো যাই হোক, এখন কি হলো, যখন এরা মনোরঞ্জনবাবু আসামে যখন বাড়িটা তৈরি করছে, তো সেই সময় একবার এই তরি ওরা আসে দেখতে, কেন ছেলের বউয়ের তো পছন্দ আছে, পরবর্তীকালে ওরাও তো এসে থাকবে, বাড়িটা তো দেখতে হবে যে কেমন করছে, তাদেরও মত দরকার, সব কিছু দরকার। তো এদিকে আবার কি হয়, মানে মনোরঞ্জনবাবুর দিদি ছিলেন, বিধবা দিদি ছিলেন, তো ওই তরির সাথে ওই পিসির, মানে ঋষির পিসির অতটা মানে সম্পর্কটা অতটা ভালো ছিল না। মানে তরির পিসি শাশুড়ির সাথে সম্পর্কটা অত ভালো ছিল না। কি তরি ছিল স্বাধীনচেতা একজন মেয়ে, যে কিনা চাকরি করছে, তাও ও বড় হয়েছে আমেরিকার মতন জায়গায়। এবার শাশুড়ি যতই আমেরিকায় থাকুক না কেন, পিসি শাশুড়ি, তো ওর যেন মনে হতো কোনো জায়গায় তরিকে ওর পছন্দ হচ্ছে না, মানে ওটা একটা খোটামুটি টাইপের একটা সবসময় লেগে থাকতো। আর তরিও সবসময় চেষ্টা করতো যে ওর পিসি থেকে একটু দূরে থাকতে, আর পিসিও কিন্তু সবসময় চেষ্টা করতো তরির কোনো একটা অন্যায়, কোনো একটা ভুল ভ্রান্তি যেন সবসময় ওয়াচ করতে, এইটাই থাকতো। মানে কি স্বাভাবিক কথা, মানে কি তোমাকে আমি দেখতে ভালোবাসি, তথাপিও আমি তোমাকে সবসময় ফলো করব, আবার তোমাকে আমি যখন পছন্দ করি না, তাও তোমাকে আমি ফলো করব, এই কারণে কি তোমার দোষ ত্রুটিগুলি যাতে আমি ধরতে পারি, এরকম একটা। তো যাই হোক, এরা যখন মনোরঞ্জনবাবু বাড়ি করলেন, করার পরে কিন্তু ওই যে বাগানটা কিনেছিল পুকুর সহ, সেই দিকে কিন্তু মানে জমিদার বাড়ির সেদিকে কিন্তু ওরা একটা
পুরো বাড়ি আছে, অনেক ঘর, জমিদারদের যেরকম থাকতো, মানে লাস্ট স্টেজ, ওটা ভেঙে পড়ে যাচ্ছে, ওর ভেতরে কেউ যেতও না। আর সত্যি কথা বলতে শুধু ওর ভেতরে এরা যাওয়া নয়, পাড়ারও লোকজন এরা খেয়াল করেছে ওটা, রাত হলে বা খুব নির্জন দুপুরবেলা হলেও ওদের যেখানে বাড়ি করেছে আসামের পেছনটা যে অত বড় বড় জঙ্গল, ওটার ভেতরে কিন্তু ওরা পাড়ার লোকও যেত না। মানে ওরা বলতো ওই কিছু আছে, আত্মা আছে, এই আছে, মানে এই টাইপের আর কি ওরা মনে করতো। তো তখন এরা মনে করতো, মনোরঞ্জন বাবুরা মনে করতো যে গ্রামের মানুষ তো হয়তো কুসংস্কারে আচ্ছন্ন, তাই ওরা এইগুলি আর কি বলে, এরা এটা মানতে চাইতো না। তো যাই হোক, যখন বাড়ি পুরো মানে কমপ্লিটের সেই সময় একবার ঋষি আর তরি এই আসামের এই বাড়িতে ওরা আসে, বাড়িটা দেখতে আসে যে কোন ঘরটা ওরা নেবে, কিভাবে সাজাবে, কিভাবে মানে ওদের মতন ওরা নিজেদের মতন করে নেবে। তো সেই সময় তরি ফিল করলো আবারও সেই দিন যেদিন থেকে এসছে সেই দিন থেকে তরি ফিল করলো আবার সেই দিন রাত্রে ওর ওই স্বপ্নটা ওর ফিরে আসলো। আচ্ছা, আবার ও এত বছর, মানে এই 18-19 বছর ধরে যে স্বপ্নটা বন্ধ ছিল, আরও বেশি, বিয়ের পর থেকেও বেশি ছিল, তো সেই স্বপ্নটা আবার ওর নতুন করে ঠিক ওই 8-9 বছর বয়সের সেই ভয়, সেই ভীতি নিয়ে আবার স্বপ্নটা ওদের কাছে ফিরে আসে, তরির কাছে ফিরে আসে। তো ফার্স্ট দিন ও দেখেছে, আর ওর যেন মনে হলো যে যাকে ও দেখছে, যেই ঘরটা ও দেখছে সেই ঘর, আর তাকে সে এখানেই দেখেছে। কিন্তু তরি কোনোদিন, ও ছোটোবেলার থেকে আমেরিকাতেই মানুষ হয়েছে, এদিকেও মানে ইন্ডিয়ায় ওই বেড়াতে আসার কথা, মা বাবার সাথে আসতো, কিন্তু এছাড়া ও আসামের বা ওইদিকে ও কোনোদিন আসেনি, যাইনি কোনোদিন। তো তরির তখন মনে হলো যে হ্যাঁ, এই বাড়িটারই আমি স্বপ্ন দেখেছি, মানে এখানকারের কোনো একটা স্বপ্ন এতটা স্পষ্ট। আর এবারে ওর কানে ওই সেই ডাক, মানে করুণ একটা কাকতি, যে আমাকে তুমি উদ্ধার করো। হ্যাঁ, এই আকুতিটা ওর ভেতরে এতটা পরিমাণ ডিরেক্ট ওর একদম মানে মগজে গিয়ে ঢুকে যাচ্ছে ব্যাপারটা, যেন মনে হচ্ছে মানে ওকেই উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। তখন ওর ওই দিন তো ঘুম ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরও ওটা এটা নিয়েই সবসময় চিন্তা করছে যে এটা মানে ওর জীবনের যে ভয়ের কালো অধ্যায়গুলি ও পেরিয়ে এসেছে, সেটা যদি আবার ধরো আসে, তো স্বাভাবিক ও মানে একটা মানে হকচকিয়ে গেছে যে আমি এটা কি হচ্ছে আমার সাথে। তো প্রথম রাত ও ভাবছে যাক গিয়ে হয়তো এমনি হয়েছে, দেখলো বাড়ি ঠাড়ি দেখেছে, ওর খুবই ভালো লেগেছে যে ঠিক আছে আমি এই ঘরটা নেবো, এভাবে সাজাবো, খুব আনন্দ, কেনাকাটা করছে, কারণ ওরা আবার ফিরে যাবে। হ্যাঁ, কেনাকাটা করছে, সব করছে, কিন্তু পরের দিন রাত্রিবেলাতেও ও ওই রকম আবার স্বপ্ন দেখে, সেই একই। আচ্ছা, এটা রিপিটেডলি শুরু হয়ে গেছে, মানে রেগুলারলি এবার শুরু হয়ে গেছে। তো তখন ও মনে করলো যে ওর মাকে তখন ও ফোন করলো যে মা আমার এরকম আবার হচ্ছে। তো তখন বলছে যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি চলে আসো এখানে, আমরা আবার সেই ডক্টরকেই ভিজিট করছি, তুমি আর ওখানে থেকো না, কেন মা তো দেখেছে সেই ভয়ঙ্কর দিনগুলি, মাই ওর সাথে থেকে দেখেছে, প্রত্যক্ষ করেছে ব্যাপারটা, তো জানে এইখানে আবার কাকে বলবে কি করবে, ঠিক আছে তুমি চলে আসো। তখন তরি আবার আমেরিকাতে সব ফিরে যায়, কেন ওরা থাকবে কিন্তু একেবারে যে এখানেই সেটেলড হবে, মা বাবা তো হয়েছে, শ্বশুর শাশুড়ি হয়েছে, পিসি শাশুড়ি এখানে আছে, কিন্তু ওরা দুজন এখনও ঠিক করতে পারছিল না, যেহেতু দুজনই চাকরি করে, যে কি করব আমরা। হ্যাঁ, কিন্তু তরি ঠিক ইন্ডিয়ার থেকে যাওয়ার পর ওর মন মানসিকতা তখন হয়েছে আমাকে ইন্ডিয়ায় যেতে হবে, আমি থাকবো না, মানে ওর একটা টান, যে একটা আকর্ষণ, কেউ আমাকে ডাকছে, কাউকে আমার উদ্ধার করতে হবে, আমি এখানে থাকবো না, আমি ইন্ডিয়ায় চলে যাব। তো এই জিনিসটা যখন ওর ভেতরে হলো, ও ডাক্তারের কাছে গেল, ওষুধ খেলো, সব কিছু করলো, তথাপি ও কোনো কিছুতে ও চাকরিতে গিয়ে মন বসাতে পারছে না, বাড়িতে মন বসাতে পারছে না, ওকে চলে যেতে হবে এখান থেকে, আমি ইন্ডিয়ায় যাব, আর ও আসামেই যাব, আমি ইন্ডিয়ায় যাব আর আসামেই যাব। তো সেই সময় মানে এটা একটা মানে কি বলবো আমি, ঋষিরও
ওই রকম একটা ফিল হচ্ছে, মানে আর মা বাবাকে ছেড়ে এখানে ভালো লাগছে না। হ্যাঁ, তো ঠিক আছে, এবার ওদের পৈতৃক বিশাল বড় বিজনেস। হ্যাঁ, তো ঠিক আছে, বাবা আমাকে অনেক দিন থেকেই বলছে যে এক ছেলে, স্বাভাবিক বাবা মা থাকতে পারছে না ছেলেকে রেখে, যে তুই চলে আয়। হ্যাঁ, আমাদেরও এখানে ভালো লাগছে না। তো কেন জানি আচানক দুইজনেরই মনে হলো যে এখানে আর থাকবো না, যে চাকরি করছে পুরো সেটেলড ওখানে, সেই মানুষদের মনে হলো যে না, আমরা আর এখানে থাকবো না, আমরা ইন্ডিয়ায় যাব। তো যা যথারীতি ওরা তাই করলো, চাকরিতে রিজাইন দিয়ে দুইজনই ওরা তখন ওর বাবার সাথে আলোচনা করলো। বাবা বললো হ্যাঁ চলে আয়, আমি তো সবসময় চাইছি তুই এখানে চলে আয়। হ্যাঁ, আমাদের যে মানে ওদের যে পুরো ফ্যামিলি যে বিজনেস, তুই তো সেইটাতে তুই জয়েন কর, তাতে আরও মানে দেশ বিদেশে ওদের সেই পার্সের এরকম ওদের ব্যবসা ছিল, দেশ বিদেশে ওদের মাল যায়, তো সেখানেও তো আমারও লোক দরকার। তো তখন যাই হোক ওরা সবাই পুরোপুরি এই আসামে চলে আসলো। এইবার থেকে কি হলো, যখন আসামে চলে আসলো, তো তোরই তো রেগুলারই ওই রকম ওর সেইটাই ওর দেখছে, স্বপ্ন দেখছে, কেউ ওকে ডাকছে। তো আগে ও যেরকম স্বপ্নটা একটা অন্ধকার ঘর, মানে আবছা ধুতলা টাইপের কিছু দেখতো, এখন কিন্তু ও স্পষ্ট একটা অবয়ব দেখছে, যে একজন মেয়ে বসে আছে, ওই হাঁটু মুড়ে, ও মাথাটা হাঁটুর মধ্যে পাটা ভাঁজ করে বসে, মাথাটাকে হাঁটুর মধ্যে গুজে ও বসে রয়েছে, আর ও ওকেই ডাকছে, তরিকেই ডাকছে। তো ওই দিন রাত্রেবেলা ও মনে করলো যে আমাকে, আর ওর আকর্ষণটা হলো বাড়ির পেছনের যেই জঙ্গলটা, ওর যেন শুধু মনে হচ্ছে ওখানটা আমার খুব টানছে, জঙ্গলটা তরিকে সবসময় টানতো। হ্যাঁ, তো এদের বাড়ির 3-4টে মানে কাজের লোক ছিল, তারাও কিন্তু কেউ ওই মানে অনেকটা ওদের বাড়ির থেকে অনেকটা পেরিয়ে ওই জঙ্গলটায় যেতে হয়। পুরো বাড়ি, যেটা জমিদারের পুরো জায়গা, মানে এতদিনের বড় বড় গাছ, বিশাল বিশাল গাছ হয়ে রয়েছে ওখানে, ভেতরটা এতটাই অন্ধকার যে দিনের বেলাতেও শিয়াল টিয়াল, তখনকার দিনের আমি কথা বলছি, শিয়াল টিয়াল ঘুরতো, সাপ আছে, এই সমস্ত কথা চিন্তা করে হ্যাঁ কেউ ঢুকতোও না। আর গ্রামের লোক তো বলতোই যে ওটা ভূতের জঙ্গল, ওখানে গ্রামের লোকও ঢুকতো না। তো তখন ওই তরি কী করলো একদিন, যে না আমাকে যেতে হবে, আমাকে দেখতে পারে, ওই পেছনটাই ওকে টানতো সবসময়। ও বাড়িতে থাকলে ওর মন সবসময় পড়ে থাকতো কখন ওই পেছনটায় যাবে, ওই পুরো ঘরগুলি ও দেখবে। তো তখন কি হয়েছে, ওই পেছনটায় কি ছিল, তখনকার দিনে নাকি বলে, যে পাড়ার লোক বলে নাচঘর, গুম ঘর, এইগুলি নাকি বলে ওই জঙ্গলের মধ্যে ছিল। তো ওই নাচঘরের পাশেই একটা গুমঘর ছিল, সেখানে যখন মানে জমিদার যখন শাসন করত, কোনো প্রজা অন্যায় মানে জমিদারের মনে হতো এই অন্যায় করেছে বা কোনো রকম তাকে সাজা দিতে হবে, তখন নাকি বলে ওই গুমঘরের মধ্যে নামিয়ে, পাতালে একদম নামিয়ে ওকে ওই মাটির নিচে ওকে নামিয়ে বন্ধ করে দিত। ওটাই ছিল শাস্তি, মানে ওখানে ও আস্তে আস্তে না খেতে পেয়ে, ভয়ে, পিপাসায় ওরা মরে যেত। তো ওই গুমঘরটা ছিল ওই ভেতরে, এটা পাড়ার লোক জানতো, মানে যেহেতু তাদের পূর্বপুরুষরা এই সমস্ত বলে গেছে, একটা সেটা সত্যি হোক বা কুসংস্কার হোক, এগুলোই এরা মানতো। হ্যাঁ, যে ওখানে কিন্তু ভূত আছে, বা ওরা দেখেছেও, যারা এইগুলি বলেছে তারা কেউ হয়তো জঙ্গলে ঢুকেছে কাটাতে বা কিছু আনতে, যাই হোক কিছু করতে ঢুকেছে, তখনই দেখতো, ওরাও কিন্তু কান্নার আওয়াজ পেত, কেউ ছুটে জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ খুব কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ বাঁচাও, ওকে খেতে দাও, জল দাও, এইরকম আকুতি নিয়ে ওরা এইরকম নাকি বলে শুনতে পেত, মানে আওয়াজ শুনতে পেত। তো যাই হোক, সেই জন্যে ওই জায়গাটা একদম এখন ওই রকমই আছে, পুরো টাইপেরই আছে। তো একদিন তরি কী করেছে, ও রাত্রির বেলা সবার অলক্ষ্যে টর্চ হাতে নিয়ে ও প্রথম দিন বেরিয়ে গেছে। আর ঠিক ওই সময় নয়, ও যখনই ওর ঘুমটা ভেঙেছে, যখনই ওকে আবার ডেকেছে, ঠিক সেই সময় ও যেন মনে হয় যেন মন্ত্রমুগ্ধের মতন কেউ আমাকে মানে ওই মানে জাদু টাইপের, যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ওকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম মনে করে তরি তখন ওই টর্চ নিয়ে বেরিয়ে যায়। টর্চ নিয়ে যখন ও বেরিয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে ও
পাশের ঘরটায় ঢুকেছে, যেটা কিনা নাচ ঘর ছিল। হ্যাঁ, আচ্ছা, তো নাচ ঘরের গিয়ে ও কিছুই টের পায়নি, কিচ্ছু বুঝতে পারছে না। তারপরেই ও খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ, আর একটা পুরো ঘর আছে, সেইটা হচ্ছে গুম ঘর ছিল। মানে ও তো আর সেই সময় জানে না, কিন্তু ওই পাশেই গুম ঘরটা ছিল। তো ওখানে গিয়েই মানে তরির মনে হলো যে হ্যাঁ, এখানেই, এই জায়গাটাই, একদম এই জায়গাটাই আমি চাইছি, আর আমার স্বপ্নে এই জায়গাটাই আসছে, আর এখান থেকেই আমার আওয়াজটা আসছে। তো অনেক কিছু এরকম ওখানে হাতড়াহাতড়ি করবার পর তখনও দেখলো যে একটা জায়গা এরকম ফাটলের মধ্যে, মানে তখনকার ফেটে গেছে, শ্যাওলা গাছ ফাছ নানান রকমের গাছ উঠে শ্যাওলা হয়ে গেছে, ওই কোনার একটা ফাটল দিয়ে ও এরকম মানে কি হচ্ছে ওইখানটা দিয়েও কিছু জঙ্গল টঙ্গল এরকম সব হয়ে গেছে, সরিয়ে ওই ফাটল দিয়েও তখন দেখতে পাচ্ছে যে নিচে যাওয়ার একটা রাস্তা আছে, মানে একটা সিঁড়ি মতন আছে, আর প্রচণ্ড অন্ধকার। ও দু একটা ধাপ দেখেছে, নিচেটা দেখতে পাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার, ওখান থেকেই ওকে ডাকছে। আর এইবার ও শুনেছে ওকে ডাকছে বৌমণি বলে, বৌমণি আসো আমি এখানে। হ্যাঁ, তরিকে ডাকছে, বৌমণি তুমি আসো, আমি এখানে আছি, এই তো আমি, তুমি দেখতে পাচ্ছ না, আমি তো এখানে, বৌমণি আমি তো এখানে, তুমি আসো। তো এবার না কিছুক্ষণের জন্য ও থমকে গিয়ে না ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ও ওখান থেকে দৌড়ে মানে মানে এতটা ভয় পেয়ে গেছে, ওর একটা হুঁশ ফিরে এসেছে, ও তো একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সেই সময় ও দৌড়িয়ে ওখান থেকে আবার বাড়ি চলে আসে। বাড়ি এসে একবারে ভয়ের চোটে ও যেইটা দেখো স্বপ্নে দেখতো, সেটা যদি কেউ রিয়েল দেখে চোখের সামনে, স্বাভাবিক এইবারও ভয় পেয়ে গেছে। গিয়েও একদম ছুটে এসে আবার ঘুমিয়ে পড়েছে ঋষির পাশে, একদম কম্বল মাথার উপরে চেপে, মানে আর কি, মানে ভয়ে ঠকঠক করে ও কাঁপছে, করে ও ঘুমিয়ে আবার শুয়ে পড়েছে। তো শুয়ে পড়ার পর আবার পরের দিন ওই একই জিনিস, এইবারে হলো ওর 2 দিন, মানে এই বাড়িতে আসার পর, আগে তো হয়েছে 2 দিন। এইবার ও মানে তরি এইবার ঠিক করেছে আমি যাই হোক আমি ওকে ওখান থেকে বার করেই ছাড়বো। এবারও সেই ও কিন্তু এটা বুঝতে পারছে যে এই ওখানে যাওয়াটা আমার অন্যায়, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক না, এটা ওর মাথায় আছে। ও সেই জন্য কী করছে, রাত করে, ও কাউকে বলছেও না। আর যেহেতু ওর সাথে ছোটোবেলায় এই ঘটনাটা ঘটেছিল, তাই ও মনে করছে এটা আমার ব্যাপার, আমাকেই এইটা খুঁজে বার করতে হবে, রহস্যটা কি এটা আমাকেই খুঁজে বার করতে হবে। তখন এবার দ্বিতীয় দিন ও একদম ফাইনালি যে হ্যাঁ আমি নামবো, যাই হোক না কেন আমি যাব, আমি কে আছে দেখব, আমি তাকে উদ্ধার করব। তখন ও কী করলো, এই দ্বিতীয় দিন ও একদম ওই ঘরে আবার গেল, কিন্তু ভয়, মানে এটা কি যে চারিদিকে ও পা দিচ্ছে না, মানে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, সেইটার জন্য মানে মনোরঞ্জন বাবুও কোনো দিন এখানে কাউকে মানে পাঠায়নি, এই কারণেই কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ওই জন্যে। কিন্তু যখন তরি যখন আস্তে আস্তে নেমে ওটার মধ্যে ও পা দিচ্ছে, ওর মাথায় এটা আসছে না আমি একবার হলেও এখান থেকে পড়ে যেতে পারি। আর সত্যি কথা বলতে ও পড়েও যাচ্ছে না, ও পড়ছে না, ও পিছলে যাচ্ছে না, ও শুধু টর্চটাকে হাতে নিয়ে ওই ডাকটায়, কিন্তু বৌমণি আমি এখানে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তখন তরি ওই কথা শুনে ও নামছে, কিন্তু যখন ও ওখানে নামছে তোমাকে কি বলবো, বলছে মানে পরে যখন এইগুলি এরা দেখেছে, মানে ঘরটার মধ্যে নর্মাল কোনো মানুষ যদি, এখন তরি নর্মাল হলেও ওকে হাবি করে দিয়েছে, তো ওই ঘরটার মধ্যে ও যাকে দেখছে সে হচ্ছে একটা প্রেত, ও আচ্ছা, তরির ওপর হাবি হয়েছে। সেই কারণে কিন্তু তরি ওকে ছাড়াও কিন্তু আর কিছু দেখছে না। কিন্তু আমাদের মতন মানে নর্মাল মানুষ যদি যেতাম, আমরা কিছুতেই নামতাম না, মানে ওইটার ভেতরে হচ্ছে কঙ্কাল। এই এতদিনে যত কিনা ওই তোমার যাদেরকে ওই গুম ঘরে আটকিয়ে রেখে মেরে ফেলা হয়েছে, প্রত্যেকের ছোট বড় মানে ভ্যারাইটি রকমের কঙ্কাল ওখানে নামার কথা আমরা সাধারণ মানুষ ভাবতে পারবো না।
তখন ও কিন্তু তরি কিন্তু সেই সময় পুরোটাই নেমেছে, নেমে যখন ও দেখছে মানে একটা মেয়ে, ও বলছে যখন তরি জিজ্ঞাসা করছে তুমি কে, একটা আদিবাসী টাইপের একটা মেয়ে ওখানে বসে আছে, তাকে কিনা একটা ছেকল দিয়ে বাঁধা, হ্যাঁ, ছেকল দিয়ে একটা মেয়ে বাঁধা রয়েছে, আর ছেকলটা রয়েছে মানে ক্রসটা মানে এখান থেকে নিয়ে এপাশে আর এপাশ থেকে নিয়ে এপাশে একটা ক্রস সাইন বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে মেয়েটাকে ওভাবে একটা মেয়ে বসে আছে, খুব শীর্ণকায়, মানে তরি দেখতে পাচ্ছে খুব শীর্ণকায় একটা মেয়ে বসে আছে, আর তার মানে পুরো শরীরের মধ্যে তার চোখ দুটো ধকধক করছে। কিন্তু তরি কিন্তু একটুও ভয় পায়নি, তরি ভয় পায়নি, কারণ তরির পুরো মাথাটাকেই ও মানে ওর মাইন্ডে ঢুকে গেছে পুরো, তরিকে পুরো হাবি তরির ওপরে। তখন বলছে যে তুমি কে, তখন বলছে বৌমণি আমি ঝিমলি, তুমি আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তখন তরি কী করে, ঠিক আছে তুমি বসো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি তোমার খাবার নিয়ে। ওই যে মানে অত সংকীর্ণ রাস্তা দিয়েও আবার ওই সিঁড়ি বেয়ে বেয়ে ও উঠে আসে, এসে দৌড়ে বাড়িতে খুব মানে একদম আস্তে আস্তে, যাতে কেউ সতর্ক এতটা যে কেউ জানে না ও যে এটা যে করছে, এটা কিন্তু ও বুঝতে পারছে এটা ঠিক করছি না আমি, কিন্তু তথাপিও এটা করছে কেন, ওই যে ঝিমলির আত্মাটা ওর উপরে ভর করে আছে। তখন ও গিয়ে যত খাবার রান্নাঘর বা ফ্রিজ থেকে যতটা সম্ভব পেরেছে ও খাবার নিয়ে আবার ওই ঘরটার মধ্যে গেছে। তখন বলছে যে আমি এই, এবার ওকে যখন খাবারটা দিয়েছে তখন ওই রকম রেখে ও বলছে যে ঠিক আছে তুমি খেয়ে নাও, আমি আবার কালকে আসবো, কালকে এসে আমি তোমাকে আবার খেতে দিয়ে যাব। কিন্তু ও তখনও বলছে আমি এই খাবার খাবো না, হ্যাঁ বৌমণি তুমি চলে যেও না, বৌমণি তুমি চলে যেও না, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, তুমি চলে যেও না। তো তরির তখন মাথায় রয়েছে এরা যদি উঠে যায় তখন এটা নিয়ে জানতে পারলে একটা ইয়ে হবে, ও আবার চলে এসছে যে আমি তো কালকে আবার আসছি, তুমি চিন্তা করো না, আমি কালকেও আবার তোমার খাবার নিয়ে আসছি। তো এবার হলো 3 দিন, এই 3 দিন কিন্তু 2 দিন নিয়ে তরি এইখানে নাবজে আসছে, 3 দিনের দিন ফাইনালি ও যখন এসে ওই ঘরটার মধ্যে আবারও ঢুকেছে তখন দেখছে কোনো খাবার খায়নি, প্রত্যেকটা খাবার ওরকম রাখা আছে, হ্যাঁ ঝিমলি কিচ্ছু কিন্তু ছোঁয়নি। তখন বলছে যে তোমাকে তো এত খাবার দিলাম, তো তুমি মানে ওর দুঃখে তরিও দুঃখ পাচ্ছে, ওর কষ্টে তরিও মানে এখন এক আত্মা এক প্রাণ হয়ে গেছে, এরম একটা ব্যাপার। তখন বলছে ঝিমলি বলছে আমি তো এই খাবারগুলি খাই না, আমি তো এই খাবারগুলি খাই না। তখন বলছে তাহলে তুমি কি খাও, তখন বলছে দেবে আমি যা খাই, আর তুমি যদি সেটা আমাকে খাওয়াও তাহলে কিন্তু আমি এখান থেকে উদ্ধার হব। কেন তরি প্রথম দিন ওই ছেকলটা ধরে প্রচুর টানাটানি করেছে, কিন্তু ছেকলটা কিন্তু একটুও খোলেনি, কিছুতেই কিন্তু ও মানে তরি ঝিমলিকে উদ্ধার করতে পারেনি। হ্যাঁ, তো বলছে তুমি যদি আমাকে যেই খাবারটা আমি বলবো তুমি যদি আমাকে খাওয়াও তাহলে আমি এখান থেকে মুক্ত হয়ে যাব, আর আমারও এত দিনের যে ক্ষুধা সেইটা আমার মিটবে। তখন বলছে তাহলে তুমি বলো মানে তরি যা খুশি করতে পারে, ঝিমলির জন্যে সেই সময় তরি যা খুশি করতে পারে। তখন বলছে যে তুমি আমাকে তোমার আঙুল কেটে রক্ত দাও, যদি চাইছে একদম বলছে তুমি যদি আঙুল কেটে আমাকে রক্ত দিতে পারো তাহলে আমার এই যে এত দিনের আমার যে ক্ষুধা তৃষ্ণা এবং আমি মুক্তি পেয়ে যাব। হ্যাঁ বৌমণি তুমি আমাকে দাও। মানে তখন তরির কাছে মনে হচ্ছে রক্ত তো সাধারণ ব্যাপার, ও যদি আমাকে বলতো তোমার গলা কেটে দাও, ও এতটা হাবি হয়ে গেছে ওর ওপরে, তুমি আমাকে যদি গলা কেটে দাও আমি তাতেই রাজি আছি। মানে ওর ভেতরে এতটা আকুতি, ওকে ওখান থেকে মানে ওর কষ্টটা যেন মনে হচ্ছে তরিরই কষ্ট। তখন তরি কী করলো যে ওই যে খাবার যে থালাই করে বাটি করে সব কিছু নিয়ে এসেছিল, তো ওখান থেকে ও তখন একটা এরকম মানে কাঁসার বাটি, তো ও তখন ওইখান থেকে তুলে একটা ওর হাতের মধ্যে দিয়ে ও মানে টেনে হাতটাকে বারবার করে মানে পোঁচাতে থাকছে।
ওইভাবে বারবার করে করতে 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 ওর হাতটা তখন কেটে যায়। যখন হাতটা ওর মানে কোনো হুঁশ নেই, ও সমানে হাতের মধ্যে এই বাটিটাকে দিয়ে সমানে ঘষে যাচ্ছে রক্ত কেন বেরাচ্ছে না। ও নিজেই এখন পাগল হয়ে গেছে যে আমার হাতটা দিয়ে রক্ত কেন বেরাচ্ছে না, আমি ওকে খাওয়াবো। হ্যাঁ, তখন বারবার করে হাতটার মধ্যে যখন ওই রকম ঘষতে অটোমেটিক তখন হাত থেকে রক্ত বেরিয়ে যায়। যখন হাত থেকে রক্তটা বেরিয়ে যায়, ও তখন ঝিমলির মুখে ওই কাঁটা আঙুলটা এইভাবে ধরে। সাংঘাতিক ব্যাপার তো। যখন কাটা আঙুলটা ওইভাবে ধরেছে আর একটা পৈশাচিক হাসি দিয়ে বলছে, পুরো মুখটা হাঁ হয়ে গিয়ে ও সেই সময়টা ওই পান করছে ওর রক্ত। মানে কত দিনের ও পিপাসু আর ক্ষুধার্ত ছিল। তখন মানে একটা আশ্চর্য রকমের ঘটনা ঘটলো। ঠিক সেই সময় হঠাৎ করে নাকি ওই জঙ্গল থেকে প্রচুর শিয়াল মানে একসাথে ঝাঁকে একটা ভয়াল একটা আওয়াজ তাদের মুখ থেকে মানে বেরাচ্ছে। এতটা ভয় পেয়ে চিৎকার দিলে যেরকম হয়, হঠাৎ করে সেই সময় পাখিরও মানে ওটা বিশাল জঙ্গল ছিল তো, পাখিদেরও মানে ডানা ঝাপটানোর একটা আওয়াজ হয়ে হঠাৎ করে সব শান্ত হয়ে গেল। মানে মনে হলো যেন জঙ্গল থেকে সব পালিয়ে গেল। এমন কিছু ওরা দেখেছে, এমন কিছু ওরা বুঝেছে যে জঙ্গল থেকে ওদের পালিয়ে যেতে হলো। আর ঠিক সেই সময় ওই যে ছেকল দিয়ে ওই যে বসেছিল, ও পুরো একদম নিজের থেকে ছেকলগুলি সব আস্তে আস্তে ঝরঝর করে খুলে পড়ে যায়। তো যখন ছেকলগুলি সবই ওরকম করে খুলে পড়ে গিয়ে ও মুক্ত হয়ে গেল। আচ্ছা, ঝিমলির প্রেতাত্মা পুরো মুক্ত। আর ওই যে ও যখন অতটা চিৎকার দিয়ে উঠে আর ওই রক্তটা যখন ও পান করছে, চিৎকার দিয়ে উঠেছে, চারিদিকে এরকম শিয়াল ডাকছে, সেই সময় কিন্তু হঠাৎ তরি কিন্তু অজ্ঞান হয়ে গেছে। মানে অজ্ঞান হয়ে গিয়ে ওখানে ও পড়ে যায়, ওই ঘরটার মধ্যেই তরি পড়ে গেল। তো তরি যখন ওই ঘরটার মধ্যে পড়ে গেছে, তো সেই সময় ওর আর তো কোনো হুঁশ নেই, সেন্সলেস হয়ে গেছে। ও কিন্তু যখন সকাল হয়েছে, তরি তখন আবিষ্কার করেছে নিজেকে কিন্তু নিজের বিছনায়। ও পুরো দেখো কে ওকে নিয়ে আসবে, ও নিজে দেখছে, ঘুম থেকে উঠে নিজে আবিষ্কার করছে যে আমি বিছনাতেই আছি। তো যাই হোক, এবার থেকে তরির কি হলো, ওই যে ঝিমলির যে আত্মাটা ছিল ও তো মুক্ত হয়ে গিয়ে কিন্তু ও তরির ওপরে হাবি হয়েছে। তরি এখন দুটো সত্তা নিয়ে ঘুরছে, একটা হচ্ছে ঝিমলি, একটা হচ্ছে তরি। এখন রাত হলে ও ঝিমলি হয়ে যাচ্ছে আর দিনের বেলায় ও তরি থাকছে। এই জিনিসটা আবার ওই পিসিমার চোখে প্রচণ্ড পরিমাণে পড়ছে যে তরির বিহেভিয়ারটা আগের থেকে টোটাল চেঞ্জ হয়ে গেছে। স্বাভাবিক, কেন উনি তো সবসময় চেষ্টা করতো ওর খামি খুঁজে বার করা, যাতে ছেলের কাছে বলতে পারে। হ্যাঁ, এই সমস্ত একটা ব্যাপার ছিল। আর এদিকে কি হয়েছে, মানে ওর মানে বিহেভিয়ারটা এরকম হয়েছে, কোনো কথা বললে মানে একদম চিৎকার করে উঠছে। হ্যাঁ, কেন কি হয়েছে, ডেসপারেটলি সব কিছু যেন মনে হয় অ্যাগ্রেসিভ হয়ে গেছে, পুরো ডেসপারেটলি কোনো সব কথার উত্তর বা কোনো কিছু ওকে বললে ডোন্ট কেয়ার ভাব কাউকে, এইরকম একটা ব্যাপার তরির মধ্যে এসেছে। এমনকি ও একটা কিছু করছে যেটা কারোর চোখে ভালো লাগছে না, ধরো খেতে বসেছে, খাওয়াটাকে এত অস্বাভাবিকভাবে খাচ্ছে, বিশ্রীভাবে খাচ্ছে, ফেলে দিয়ে খাচ্ছে, গালে মালে মাখিয়ে নিয়ে, হ্যাঁ, কাঁটা চামচ ধরে নিয়ে এরকম ওটার মধ্যে এরকম করেই যাচ্ছে। তো তখন কেউ যখন ওকে বলছে, ধরো ঋষি একদিন ওকে বলছে যে তরি কী করছো তুমি, তখন না ও মুখটাকে তুলে এমন বিভৎসভাবে মানে একটা বাঁকা ক্রুর একটা হাসি, হ্যাঁ, মানে ওটাতেও মজা পাচ্ছে। এই ধরনের জিনিস করে তরি মজা পাচ্ছে। তো এই চেঞ্জটা এটা সবাই
বুঝতে পারছে। তো একদিন ওই পিসি একদিন সবাইকে এক জায়গায় ডেকে বলছে, শোন একটা কথা আমি বলবো, তোরির কি হয়েছে, নতুন বউয়ের কি হয়েছে তুই দেখ, আমার মনে হচ্ছে ওই তখনকার দিনে যেরকম বলতো ভূতে পেয়েছে, কিছু হলেই চুল ছাড়া দিয়ে এদিক ওদিক চলে যায়, দুপুরবেলা এদিক ওদিক যায়, রাত্রিবেলা ছাদে ঘুরে বেড়ায়, দেখ ওকে মনে হয় ভূতে ধরেছে। হ্যাঁ, তো সেই সময় দেখো এদের মন তো মানে না, এরা তো অন্য জায়গায় মানুষ হয়েছে, তো এরা বলছে যে ওই পিসিমা যেহেতু তরিকে পছন্দ করে না, সেই হেতু মানে পিসিমা ওর নামে উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, তো এই কথা বলাতে এবার পিসিমার একটু রাগ হয়েছে। পিসিমা তখন কি করেছে, কাজের মেয়েরা যারা আছে তাদেরকে পিসিমা হাত করে নিয়েছে যে তোরা একটু ফলো করবি তো, ওকে এমন একটা জিনিসে ধরবি যে এবার আমি ওদের দেখাবো যেটা সত্যি না মিথ্যা, আমি যেইগুলি বলছি। আর একটা জিনিস, পিসিমা একটা বেত রুগী ছিলেন, ওনার রাত্রেবেলা ঘুম হতো না। হ্যাঁ, রাত্রেবেলা উনি ঘুমাতে পারতেন না, ব্যথা করতো, যন্ত্রণা করতো, ঘুমাতে পারতেন না, প্রায়শই ওনাকে রাতটা কেটেই মানে জেগেই কাটাতে হতো। তো একদিন কি করেছে পিসিমা, মানে রাত হলে তরি কিন্তু রেগুলার বেরাচ্ছে, ঘর থেকে বেরাচ্ছে। তো যেহেতু রাত হলে ওর আত্মাটা মানে অন্য সত্তা এসে ওর ভেতরে ভর করছে, তার যে তৃষ্ণা ক্ষুধা সে তো আর এই ভাতে মিটছে না। হ্যাঁ, তো সেই কারণে ওর শরীরটা ধারণ করেছে তরির, এবারে ওকে ঝিমলিকে বেরাতে হচ্ছে বাড়ির থেকে। পিসিমারও ঘুম আসছে না, ওর পিসিমার ঘরের অপোজিটেই ছিল আবার তরিদের ঘর। আচ্ছা, তো রাতে কিন্তু খুবই আস্তে করে দরজাটা খুললেও দরজাটা একটা বিকট আওয়াজ করে দরজাটা খুলে যাচ্ছে, এটা পিসিমা ঘর থেকে বুঝতে পারছেন। আর ঠিক যেই সময় তরি ঘর থেকে বেরাচ্ছে সেই সময় একটা ঠান্ডা স্রোত, মানে ফ্রিজ খুলে আমরা যদি কোনো জিনিস বার করি তখন যেমন একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগে, বা এসি হট করে আমরা এসি ঘরে ঢুকে গেলে যেরকম ঠান্ডা হাওয়াটা ফিল করি, পিসিমা কিন্তু ঘরে বসে সেই জিনিসটা ফিল করতো। ঠিক যখন দরজাটায় খুলতো তখন ওরকম একটা বিভৎস ক্যাচ করে একটা বিভৎস আওয়াজ করে দরজাটা খুলতো, আর সেই সময়ই ওই রকম হতো, মানে ঠান্ডা একটা ভাব আসতো। আর একটা জিনিস যেটা কিনা পিসিমা প্রথম দিকে বুঝতে পারেনি, লাস্টের দিকে পিসিমা বুঝতে পারছিল যে ঠিক সেই সময়ই দরজাটা খোলার সাথে সাথেই যত নিশাচর প্রাণী ছিল, কাক হোক পাখি টাকি যাই হোক না কেন, তারা না মনে হয় যেন একটা আর্তনাদ করে চিৎকার করে কাঁ কাঁ করে বা পাখিরা হইচই করে ডানা ঝাপটিয়ে মানে কোথাও চলে যাচ্ছে। তারপরেই যেন পরিবেশটা একদম শান্ত হয়ে যেত। পুরো শান্ত, আর কোনো মানে সাউন্ড, মানে কোনো পাখি ডাকছে বা কোনো পোকা ঝিঝি কিচ্ছু কিন্তু সেই সময় আর ডাকতো না। এই জিনিসটা পিসিমা খেয়াল করতো। হ্যাঁ, মানে উনি তো বয়স্ক মানুষ, তার মধ্যে রাতের পর রাত উনি এমনিও ঘুম আসতো না, তো স্বাভাবিক এইগুলি উনি একে একে দুয়ে সব মিলিয়ে বুঝতে পেরেছিল যে তরি বেরাচ্ছে, রেগুলার কোনো একটা ভয়ঙ্কর কিছু এই বাড়িতে ঘটছে, কোনো একটা মানে প্রভাব এই বাড়ির ওপরে পড়েছে, এমন কোনো কালো ছায়া পড়েছে যেটা কিনা আমাকে মানে ওদেরকে বলতেই হবে। আর উনিও ভয় পেত, উনিও লাস্টের দিকে তরিকে আর ঘাটাতো না, উনি প্রচণ্ড পরিমাণে তরিকে ভয় পেত। তো তার এই ভয় পাওয়ার পেছনে একটা কারণ ছিল। হ্যাঁ, কারণ ছিল যে তরি যখন বেরিয়ে যেত তখনই কুকুর হোক বেড়াল হোক কোনো কিছু না খুব মানে ভয়ঙ্করভাবে চিৎকার করতো, কিছুর একটার সাথে ঝাপটাঝাপটি করছে, কেউ কিছু একটা ধরছে, ঝাপটাঝাপটি করছে, উনি এইগুলি না বুঝতে পারতো ঘর থেকে। হ্যাঁ, তো উনি কী করেছিল, ওদের কাজের মেয়ে একজন তাকে বলেছিল যে তুই একটু ওকে ফলো করবি তো, হ্যাঁ ওকে একটু দেখিস যে ও কী করে, কেননা পিসিমা ভয় পেত, লাস্টের দিকে তরিকে টোটালটাই ভয় পেত। তো একদিন সত্যি তরিকে ফলো করতো হচ্ছে ওই কুসুম বলে একটা মেয়ে, যে মানে পরিচারিকা ওই বাড়ির, সে একদিন দেখছে হঠাৎ করে রাত্রির বেলা এমন একটা কিছু একটা খুব ছুটেই একদম রান্নাঘরে ঢুকে গেল। হ্যাঁ, তো ও তখন ডাইনিংয়ে কিছু একটা করছিল, ছুটে একটা কি রান্নাঘরে ঢুকে গেল।
যখন ছুটে রান্নাঘরে ঢুকে গেল, ও পেছন পেছন গেছে, গিয়ে দেখছে যে তরি পেছন ঘুরে কিছু একটা করছে। হ্যাঁ, তো পেছন ঘুরে কিছু একটা যখন করছে, কুসুম যখন দাঁড়িয়ে আছে কিছু একটা করছিল, ও তখন পেছনে না ঘুরে ও তখন কুসুমকে বলছে, কিরে কে পাঠিয়েছে তোকে? পিসিমা। মানে ওই যে গলার আওয়াজটা, ওই আওয়াজটা কিন্তু তখন তরির ছিল না। ওই গলার যখন ওকে বলছে যে কিরে তোকে কে পাঠিয়েছে? পিসিমা। মানে তরির ভেতরে যে ঝিমলির আত্মাটা রয়েছে, ও কিন্তু সবসময় প্রতিনিয়তই বুঝতে পারছে পিসিমা বুঝে গেছে কিছু একটা। আমি যে এখানে আছি, আমি যে ওর শরীরটা দখল করেছি, তা এটা কিন্তু পিসিমা বুঝে গেছে। আর পিসিমা যে ওকে ভয় পাচ্ছে সেটাও কিন্তু ওর মানে ওই আত্মাটা সেটা কিন্তু বুঝতে পারছে। তখন বলছে যে তোকে কে পাঠিয়েছে? পিসিমা। হ্যাঁ, তোর কিন্তু খুব খারাপ হবে, তোর কিন্তু খুব খারাপ হবে, বারবার বলছে। আর ওই যে গলার আওয়াজটা দিয়েছে, ওই মানে তরির সাথে দূর ওই রকম গলার আওয়াজ নেই। দুটো সেই দেখো না যে ভূতের অডিওগুলিতে যেরকম শোনা যায়, একদম ওই রকম গলা করে যখন বলেছে না, তখন সত্যি সত্যি এক ছুটে কুসুম একদম পিসিমার ঘরে, একদম পিসিমার ঘরে। তখন বলছে যে আমাকে তুমি আর কিন্তু পাঠিও না, সত্যি সত্যি বৌমনির ভেতরে কিন্তু ভূত আছে। একদম ডিরেক্ট ও বলে দিল যে বৌমনির ভেতরে কিন্তু সত্যি সত্যি পিসিমা এরকম ভূত আছে, আমি কিন্তু আর যাব না। আর রীতিমতন কাঁপছে, ঠক 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 করে কাঁপছে। এইবারে ওরা যখন দুইজন বসে এই আলোচনা করছে, যখন ঠক ঠক করে কাঁপছে, তখন ওরা বুঝতে পারছে যে ওদের দরজার সামনে দিয়ে কেউ একজন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। তো তখন আর ওদের তখন প্রচণ্ড ভয় লাগছে। ওরা তখন বুঝে গেছে যে ওটাকে ওরা বুঝে গেছে যে ওটা ওই মানে তরি, ওটা তরি বুঝে গেছে। তো তারপরে এখন কি হলো, বাড়ির লোকও কিছু 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 ওর বিহেভিয়ারটা এই রকমই একটা কিছু বুঝতে পারলো। বুঝতে পেরে ওর মাকে ফোন করলো, তরির মাকে ফোন করলো। তখন তরির মা ভাবলো কি যে যেহেতু মেয়ে এরকম স্বপ্নটা ওই ঘটিত ওই হয়তো কোনো ব্যাপার হবে, যে ঠিক আছে তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা একটা ভালো ডাক্তার, যত প্রেসক্রিপশন ছিল উনি পাঠিয়ে দিলেন যে তোমরা একটা ভালো একটা ডাক্তার তোমরা ওইখানে দেখাও। হ্যাঁ, তখন ওনার মা তখন স্বীকার করলো যে আমার মেয়ে এরকম কিন্তু একটু স্বপ্ন দেখতো, এই দেখো তার সব প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছে। তো সেই সময় যখন ওরা তরিকে নিয়ে ডাক্তারখানায় গেল, সত্যি কথা বলতে তরির কোনো মানে ব্যবহারের মধ্যে কোনো রকম কোনো ত্রুটি নেই। একদম আগে যেরকম তরি ছিল ওই রকম কথা বলছে, হাসছে, গল্প করছে, ডাক্তারের সাথে কথা বলছে, সব রকম। ডাক্তার সব নর্মাল লিখে দিল যে না আমি তো সেরকম কিছু দেখছি না, তবে কোনো কারণে যদি কোনো টেনশানে থাকে তাহলে একটু ঘুমের ওষুধ দিলাম, হ্যাঁ নার্ভের একটু ওষুধ দিলাম, এই ছাড়া আর কিন্তু ওর ভেতরে কিছু নেই। আপনারা যেরকম বলছেন ওরকম কিন্তু ওর ভেতরে আমরা বুঝতে পারছি না কিছু। ডাক্তার দেখে এই কথাটা বলল। তারপরে যাই হোক, ওরা যখন ওষুধ নিয়ে এসেছে, ওষুধ খাওয়ার পরেও কিন্তু তরির কোনো রকম হেলদোল ছিল না। একদিন কি হলো, রাত্রির বেলা ওদের পাশের বাড়ির দোতলাতে একজন মানে ভদ্রমহিলা, এদের সাথে এসে আলাপ হয়ে গেছে, যেরকম গ্রামের মানুষ বাড়ি ঠাড়ি করলে আসে আলাপ হয়, তরিকে ভালো মতন চেনে, এদের বাড়িতে পুজো অনুষ্ঠানে আসে, সব কিছুতে। ওই ভদ্রমহিলা মানে ওই বাড়ির পিসিমা, উনি কী করেছে, ওর ওপরে ছিল, ওনারও না একটা মানে ওই উনি বেড়াল পুষতো, খুব ভালোবাসতো, বেড়াল পুষতো, অনেক বেড়াল আছে এই আছে, কিন্তু একটা বেড়াল আছে যেটা কিনা ওই বাড়ির পিসির সাথে রাত্রেবেলা ঘুমাতো। এবার পিসি থাকতো মানে ওনার খাটটা ছিল খাটের থেকে একটু এগিয়ে নিয়ে ওইখানে থাকতো। এইবারে গরমের দিন জানলাটা খোলা রয়েছে, পিসিমা ঘুমিয়ে রয়েছে বেড়াল নিয়ে। হঠাৎ রাত্রিবেলা পিসিমার মনে হলো বেড়ালটা প্রচণ্ড চিৎকার করছে, এতটা মানে আত্মচিৎকার দিচ্ছে, নিজেকে বাঁচানোর জন্যে বেড়ালটা আপ্রাণ চেষ্টা করছে, ভীষণভাবে চিৎকার করছে। পিসিমার ঘুম ভেঙে, দেখো যারা পশু করে তারা তো জানে যে আরে আমার বাচ্চাটার কি হচ্ছে, কেন এত চিৎকার করছে। তো সেই ক্ষেত্রে যখন পিসিমার চোখটা খুলেছে,
চোখটা খোলার পরে যখন ও বেড়ালের দিকে তাকিয়েছে, বেড়ালটা পুরো একদম এরকম মানে গায়ের পশম দাঁড়িয়ে গেছে, খুব চিৎকার করছে, চোখ করে দিয়ে জানলার দিকে তাকিয়ে ও পাঞ্জা মারছে, জানলার দিকে তাকিয়ে পাঞ্জা মারছে আর চিৎকার করছে। আর পুরো একদম এরকম বেঁকে মানে পুরো হয়ে গেছে ধনুকের মতন, আর এতটা ভয় পেয়েছে, পুরো পশম গায়ের ফুলিয়ে দিয়ে ওই রকম করছে। ওকে দেখে পিসিমাও তাকিয়েছে জানলার দিকে। যখন জানলার দিকে পিসিমা তাকিয়েছে তখন ও দেখছে জানলায় একটা কালো ছায়া, সেই ছায়াটার যে চরিত্র মানে মানে চেহারাটা সেটা পুরো তড়ির। আর ওই জানলা দিয়ে ও হাত বাড়িয়ে ওই বেড়ালটাকে নেওয়ার চেষ্টা করছিল, ওই জানলা দিয়ে ও বেড়ালটাকে টেনে নিয়ে চলে যাবে। ও ওই যে প্রত্যেক দিন রাত্রে বেড়াচ্ছিল, হয়তো ও এগুলোই করছিল, ওর তো খাবার দরকার, ও তো আর সেই সময় ওর উপরে তো হাবি হয়ে গেছে ঝিমলি, ওর তো একটা খাবার দরকার। ও ওই সবার বাড়ির কুকুর বেড়াল পশু পাখি এইগুলিই মেরে মেরে ও খাচ্ছিল। ওটা যখন দেখে উনি একদম চিৎকার দিয়েছে, মানে ওই দোতলার সমান সমান যদি কেউ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, কিন্তু তার চেহারাটার মধ্যে তড়ির মিল রয়েছে, চেহারার একটা অতটা স্পষ্ট না হলেও রাত্রিবেলা, কিন্তু ও বুঝতে পারছে যে ওই বাড়ির বউ। তখন উনি এরকম চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি, দরজা পেটাচ্ছে, কতক্ষণে উনি ঘর থেকে বেরাবে, জানলায় ওরকম যদি দাঁড়িয়ে থাকে স্বাভাবিক, দরজা পেটাচ্ছে। তখন দরজার আওয়াজ পেয়ে সবাই যখন এসছে তখন বলছে যে এরকম দেখেছি। কি বলছো, এরকম দেখেছো, এটা কি কথা? বলে হ্যাঁ। এবারে ওই আস্তে আস্তে কী হলো, নয় পাড়ারেরও কিছু কিছু লোক এইগুলি ফিল করতে পারতো যে ওই বাড়ির থেকে কিছু একটা বেরিয়ে আসে রাত্রিবেলা, যেটা খুব ভয়ানক কিছু, কিন্তু একটা বউ, একটা মেয়ের একটা অবয়ব একটা ওই বাড়ির থেকে বেরিয়ে আসে, এসে কিছু একটা করে। দেখো অনেকেরই রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, তারা ওয়াশরুমে যায়, কেউ বারিন্দায় দাঁড়ায়, কেউ হয়তো বিড়ি সিগারেট খাচ্ছে, এরকম একটা কোনো ব্যাপার থাকে, কিন্তু প্রত্যেকে এরকম দেখেছে রাত্রিবেলা এই ঘটনাটা ঘটে। তো সেই সময় কি হলো, বাড়িতে এরাও বুঝতে পারলো, বুঝতে পেরে এই পুরো ঘটনাটা নিয়ে সবাই বলল যে হ্যাঁ তাহলে পিসিমা যা বলেছে ওকে কোনো প্রেতাত্মা ওর উপরে ভর করেছে, তাহলে একটা কাজ করি আমরা, যে কোনো একটা তাহলে এবারে তান্ত্রিকের কাছে যাই। তো এই কথাটা আস্তে আস্তে তখন এই মনোরঞ্জন বাবুর ফ্যামিলিও জানতে পেরেছে। তারাও তখন বলল যে দাঁড়া আমি বাড়িতে আলোচনা করি। বাড়িতে যখন আলোচনা, এবারে তো একদম পুরো একদম মানে পুরোপুরি একদম মানে ওর উপরে পরিচালিত হচ্ছে, ওই মানে ভূতের আয়তায়, পুরো পেতনির আয়তায় পুরোপুরি চলে এসেছে। হ্যাঁ, তো তখন এরা বাড়ির লোক সবাই মিলে যখন তান্ত্রিকের কাছে গেল, তো যাওয়ার পরে তখন বলছে যে ইসে করো, যে তান্ত্রিক বলল যে ওরা তখন ওখান থেকে তারাপীঠে আসলো। মানে ওরা না একজন মহারাজ আছেন যাকে কিনা ওরা যায় আর কি, মানে তাবিজ নেয় বা হাত ঠাত দেখায়, পাথর নেয়, এরকম একজন হ্যাঁ আছেন, যে কিনা আবার শ্মশানও জায়গায়, বুঝেছো তো, ওইখানে তারাপীঠে যে শ্মশান জায়গায় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে বসে থাকে, হ্যাঁ, তো তাদের কাছে তখন গেল। তাদের কাছে যখন গেল, তাদের কাছে যাওয়ার পরে তখন বলছে কি যে তুমি এক কাজ করো, সব ঘটনাটা পুরো শুনলো। পুরো ঘটনা শোনার পরে তখন বলছে যে তোমরা এক কাজ করো, আমার যে সাধিকা মা আছে, হ্যাঁ, এখন আমি এই অবস্থায়, মানে উনি কোনো একটা সাধনা করছে, সাধনাটা ছেড়ে উনি ওখান থেকে উঠতে চায় না। ওদের তো ওই অমাবস্যা এগুলি আসলে তো ওদের তার আগের থেকেই ওরা ওখানটায় বসে, তো উনি সেই মুহূর্তে ওই সাধনার ওই জায়গা ছেড়ে উনি উঠতে চাইছে না। তো সেই জন্যে উনি বলল কি, আমার যে সাধিকা, আমি যার কাছ থেকে আমি নিজে দীক্ষিত হয়েছি, হ্যাঁ, তো সেই সাধিকা মায়ের কাছে আমি তোমাদেরকে, কারোর কেস এরকম নেয় না, কিন্তু আমি বললে আমার কেসটা নেবে। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি, যেহেতু এরা তো এদেরই মানে বলে না দুয়োর ধরা, তো ওই তান্ত্রিকেরই দুয়োর ধরা, তো উনি বলে দিলেন। তখন কি করলো, ওই যে উনি থাকেন আবার কামাখ্যা, তো ওদের সুবিধাই হলো, এরা তো এমনি আসামেই ছিল। তখন ওই কামাখ্যার যে সাধিকা মা, উনি তখন আসলেন, এসে সব শুনলেন। শোনার পরে পুরো বাড়িতে ওনাকে মানে ওনার যে
থাকেন যে তাদেরকে পাঠানো হলো যে তোমরা গিয়ে একটু বাড়িটা দেখে আসো। তো ওরাও এসে বললো যে হ্যাঁ, বাড়ির খুব খুব ভৌতিক, মানে খুব বাজে অবস্থা, মানে এমনকি আস্তে আস্তে এইভাবে এদেরকেও হয়তো মেরে ফেলতে পারে, এদেরও প্রাণের ভয় আছে। তখন উনি কি করলেন, মানে বলল যে অমাবস্যার দিন রাত্রেবেলা আমি শ্মশান জাগাবো, আমি শ্মশান জাগাবো, শ্মশান জাগিয়ে আমি জানতে পারবো যে কি হয়েছে। তো তোমরা এইখানে আসবে, আর তার আগে তোমরা যে যার ভালো থাকো, ওদেরকে ওকে অন্তত খাটিও না। ও আরও অনেক কিছু করবে, আরও মানে এমন এমন কাজ করবে যে তোমরা মানে একদম ডোন্ট কেয়ার করবে, তাহলে তোমাদের অতটা ক্ষতি করতে পারবে না। আর এই অমাবস্যাতেই আমি মানে শ্মশান জাগাবো। তো উনি কি করলেন, ওই সাধিকা মা অমাবস্যার দিন রাত্রেবেলা বললেন যে তোমরা আমার থেকে অনেকটা দূরে থাকো, পরপর সব এখানে বসো, বাড়ির লোক যত ছিল প্রত্যেকে, তরিকে ছাড়া, হ্যাঁ, প্রত্যেকে তোমরা ওই লাস্টে গিয়ে তরিকে মানে একটা ঘরের মধ্যে ওকে বেঁধে রাখতে হয়েছে, একটা মানে ও না হলে তো মানে এতটাই করছে, হ্যাঁ, ওকে একটা ঘরের মধ্যে আটকিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওকে বেঁধে রেখেছে, যতদিন আমি উপাচার না করতে পারছি ওকে মোটামুটি বেঁধে রাখো। তো ওই রকম তরিকে তখন ওরা বেঁধে রাখলো, রেখে এমনি দেখাশোনা করতো, পরিচর্যা করতো, সব করতো, যাতে কাউকে ক্ষতি না করতে পারে, হ্যাঁ, কাউকে মেরে না ফেলতে পারে, সেই হিসাবে বেঁধে রাখতো। তারপরে তখন ওই সাধিকা মা উনি কি করলেন, কামাখ্যা মন্দিরের উনি কি করলেন, তখন কামাখ্যা মন্দিরের না, ওখানকারের সাধিকা উনি, তো উনি তখন কি করলেন, ওই রাত্রিবেলা অমাবস্যার দিন রাত্রিবেলা উনি যেখানটা বসলেন, একটা উনি বাউন্ডারি তৈরি করলেন যে এই বাউন্ডারির আশেপাশেও তোমরা কিন্তু আসবে না। এই কারণেই আসবে না যে আমি যেই বাউন্ডারির মধ্যে আছি, আমি যখনই ধ্যানে বসবো, আমি যোগ সাধনা করব, সেই সময় কিন্তু আমি এই যে মানে মানব থেকে আমি কিন্তু পেটজনিতে চলে যাব, সশরীরে না, আমি অন্যরকমভাবে আমি কিন্তু পেটজনিতে যাব। অতএব সেই সময় কিন্তু আমাকে ডাকবে না, আমাকে কিচ্ছুই করবে না। এটা ওনারই চেলাচামুন্ডা এদেরকে বলে দিল যে তোমরা কিন্তু কিছু জানতে যাচ্ছে ঘটনাটা কি, কিন্তু উনি কিন্তু এরকম বসেই রয়েছে, বসে থেকে উনি মানে এই অকাল্ট সায়েন্সের ভাষায় অ্যাস্ট্রাল ট্রাভেল বলি। হ্যাঁ, উনি তখন কি করলেন, ওই যে ধ্যানরত অবস্থাতেই উনি বসে থেকে থেকে উনি পড়ে গেল। তখন যে পড়ে গেছে, এরা তো মানে ভয়ে চিৎকার দিয়ে উঠেছে, বলে কি একদম না একদম না, উনি কিন্তু আর এখানে নেই, উনি কিন্তু সোজা এখন বাবা আমার পেটজনিতে চলে গেছে। আমরা ওনার শরীর দেখতে পাচ্ছি, ওনার আত্মাটা কিন্তু এইখানে নেই, উনি পেটজনিতে। এইটাও একটা উনি এই সাধক যে উনি যে এই সাধিকা, যে এইটার জন্যই কিন্তু উনি সাধিকা, যে উনি এটা করতে পারে যেটা কিনা সবাই করতে পারে না। তখন উনি বললেন যে প্রায় 10-15 মিনিট উনি ওই রকম রইলেন। তারপরে উনি হঠাৎ মানে ঝট করে উঠে উনি বসে পড়লেন, বসে পড়ে তারপরে কিছুক্ষণ উনি স্থিত হয়ে ওদেরকে ডাকলো, ওদেরকে ডেকে বলছে আমি যেই কথাটা বলছি কিন্তু মন দিয়ে শুনতে হবে, তোমার বউ তরি মানে ঋষিকে বলছে, তার কি তুমি কিছু জানো, তার কোনো ঘটনা কিছু জানো? তখন বলছে যে না মা, আমরা তো জানি না। তখন তার আগে ওর মা বাবাকে ডাকানো হয়েছিল, যেহেতু একদম অতিরিক্ত বাড়াবাড়ি করছে, মা বাবাকে ডাকানো হয়েছিল। তখন বলছে যে না আমরা জানি না। তা বলছে ওর মাকে এখানে ডাকো। যখন ওর মাকে ডাকা হলো, তরির মাকে যখন ডাকা হলো, তখন তরির মা কী করলো, যে হ্যাঁ বলুন, বলছে যে তোমার মেয়ে, যে বলতো মা তোর মেয়ের কি কোনো এরকম ছোটোবেলার কোনো ঘটনা, ছোটোবেলার তোর মেয়ের কি কোনো ঘটনা এমন আছে যেটা কিনা তোর মনে হয় আমাকে বলা উচিত আছে, তোর বলা দরকার, কিন্তু তোর মেয়ের ভালো করার জন্য কিন্তু আমি বলছি, হ্যাঁ আমি কিন্তু অনেক কিছু জানি, আমি তোদের বলবো, তুই কিন্তু মিলিয়ে নিস।
তুই বল তো দেখি এমন কি ঘটনা, তোর মেয়ের কি কিছু আছে? তখন বলল যে হ্যাঁ মা, আমার মেয়ের এরকম ছোটোবেলায় এরকম স্বপ্ন দেখতো। তখন বলছে যে এই স্বপ্নর সাথেই তোর মেয়ের লিঙ্ক আছে, কেন তোর মেয়ের কিন্তু এটা পুনর্জন্ম হয়েছে। ওকে। হ্যাঁ, বলছে তোর মেয়ে কিন্তু বুঝতে, মানে আমরা কিন্তু প্রত্যেকেই জন্ম নেই, প্রত্যেকেই নেই, সে পশু পাখি বেড়াল গাছপালা যাই হই, তো তোরইরও জন্ম হয়েছে, কিন্তু এইটা সেই কারণে ওর কিছু কিছু, ওর অবচেতনা মনে কিছু কিন্তু থেকে গেছে, সেইটাই ও দেখতে পাচ্ছে। আর ওর সাথেই কিন্তু এই ঝিমলির ঘটনা রয়েছে। কেন বলছে যে ওই জমিদারের বাড়িতে নাকি বলে, জমিদাররা স্বাভাবিক একটু সাধারণত বেশিরভাগই একটু অত্যাচারিত করতো সবাইকে, মানে অত্যাচার টাইপের ছিল। তো উনি কি করেছিল, এই ঝিমলির মাকে মানে ওই ইসের থেকে ওরা মানে ওই সাঁওতাল টাইপের ওদেরকে কাজের জন্য বাড়িতে রেখেছিল। তো কাজের জন্য যখন বাড়িতে রেখেছিল, তখন ওই জমিদারের ছেলে ছিল খুব দুশ্চরিত্র অত্যাচারী। তো সেই সময় ঝিমলির ওপরে ওর কুনজর ছিল, বুঝতে আচ্ছা। ঝিমলির ওপরে যখন নজর ছিল, তো তখন ঝিমলিকে একদিন, ওদের ওপরে তো বলার কারোর ছিল না, ওকে তখন তুলে নিয়ে নাচঘরে যায়। আচ্ছা। তো নাচঘরে নিয়ে একদম চলে যায়। তো নাচঘরে নিয়ে চলে যাওয়ার পরে ওকে দিনের পর দিন ওখানে রাখার ফলে, হ্যাঁ, যখন অনেক দিন এরকম রাখার পরে ওর যখন মন আর আমার এর প্রতি আর মন নেই, তখন ওকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে ও আবার কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে এরকম আবার বাড়ির কাজের জন্য আর কি আসে। তখন ওরা জানতে পারে ও প্রেগনেন্ট, ঝিমলি। তো সেই সময় কি করলো, ঝিমলিকে নিয়ে ওই গুম ঘরে আটকে দেয়। তো সেইখানেই ওই অত কষ্ট, অত খিদে তৃষ্ণা পিপাসার সত্ত্বে ওর জীবনটা ওইভাবে এত কষ্ট তো গেছে না, তো ওর আত্মাটা সত্যি এতটাই কষ্ট পেয়েছিল। তো ওই সেই কারণেই মানে ওর ওই এর প্রতি মানে ওই যে মানে রাগ একটা এই বংশের প্রতি, ও তো মনে করছে যে মানে মানে কি করে আর কি এদেরকে আরও ওটা খারাপ করবে ফ্যামিলির, স্বাভাবিক একটা প্রতিহিংসা তো আসবে। হ্যাঁ। তো তখন কি করলো এরা, ওই তখন সাধিকা মা বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, ওর মাকে মানে ইয়ের মাকে, ঝিমলির ওই তোমার তরির মাকে তখন ডেকে আনা হলো, যে তরির মাকে ওর ঠিক আছে তুমি এক কাজ করো, তো তোমাদের যে তোমার বউয়ের মানে মাকে তুমি ডেকে নিয়ে আসো, তোমার স্ত্রীর মাকে ডেকে নিয়ে আসো, তার সাথে আমার কিছু কথা আছে। তো তখন বলল যে হ্যাঁ বলতো, তোর মেয়ের এমন কোনো ঘটনা আছে যেটা কিনা তুই আমার সাথে বলতে চাস, কারোর সাথে কোনো দিন বলিসনি, এমনকি ও তোর মেয়ের শ্বশুরবাড়ির লোকও জানে না। এটা কিন্তু সবার সামনে বলছে। এটা যখন সবার সামনে বলছে, তখন বলছে যে হ্যাঁ মা, আমার কেঁদে দিয়েছে তখন একদম কান্নাকাটি করে, যে আমার মেয়ের একটা ঘটনা এরকম হয় যে ও ছোটোর থেকে এরকম ও স্বপ্ন দেখতো, যেই ঘটনাগুলি সব আবার রিপিট করে। তখন বলছে যে তাহলে তোকে আমি একটা কথা বলি, এইগুলি যতটা যা হচ্ছে কিনা তোর মেয়ের মানে পুনর্জন্ম হয়েছে, এটা আমার কথা মিলিয়ে নে, তোর মেয়ের পুনর্জন্ম হয়েছে, আর এই বাড়ির সাথেই তোর মেয়ের রিলেশন মানে সম্পর্ক, এই বাড়ির বউ ছিল, এই জমিদার বাড়ির ও মানে তোর মেয়ে বউ ছিল, তোরই বউ ছিল, কিন্তু আদার্স কারোর জন্ম মানে হয়েছে অন্য কোথাও হয়েছে, কিন্তু তোরই আবার জন্মিয়ে কিন্তু এই বাড়িতেই এসেছিল। তো সেইটাই কিন্তু ওই ঝিমলি দেখেছে, আর ঝিমলি ওই জন্যই ওকে বৌমণি বলে ডেকেছে, বুঝতে পেরেছো? ঝিমলি তখন ওকেই বৌমণি বলে ডেকেছে, আর ওকেই বলেছে আর কি এখান থেকে আমাকে উদ্ধার করো। তখন বলল যে সেই সময় ওরা কি করলো, যখন ঝিমলি মরে গিয়েছিল, তো ঝিমলির স্বপ্ন খুব ভয়ানকভাবে ভৌতিক স্বপ্ন, ওই যে দুশ্চরিত্র যে জমিদারের ছেলে ছিল ওই স্বপ্নগুলি দেখতো, ভয় পেত, হ্যাঁ, এমনকি দেখতো ওকে মারতে আসছে, মানে যে দেখো অন্যায় করে অপরাধ করে তার ভেতরে এগুলি তো হবে, আর তার উপরে ও এগুলি ফিল করতো। তখন বলছে ওরা তখন ওদের যে রাজপুরোহিত ছিল তাকে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে এক কাজ করো, তুমি তোমার বউ হচ্ছে তোমার ঢাল, মানে একটা স্বামীর সত্যি কথা বলতে সব দিকে রক্ষাকর্তা হচ্ছে তার স্ত্রী,
হ্যাঁ, যেমন মানে অহল্যা যেরকম তার স্বামীকে বাঁচিয়ে, এইরকম একটা আমরা এখনও মনে করি যে তার রক্ষা কবচ মানে স্বামীর রক্ষা কবচ হচ্ছে তার স্ত্রী। তাহলে আমি এখানে একটা কথা বলছি, চিরতরে কিন্তু ও একদম ঘুমিয়ে থাকবে, চিরতরে ও ঘুমিয়ে থাকবে। এক কাজ করো, তুমি একটুখানি ওই তোমার বউয়ের মানে হাত থেকে শরীরের যে কোনো এক জায়গা থেকে রক্ত দাও, সেই রক্ত দিয়ে উনি মন্ত্রপ্রুত করে ওই যে শেকলটাকে ওভাবে ক্রস করে ওই ঝিমলিকে বেঁধেছিল, ওর শরীর ওই রক্তটা ওর উপরে লাগিয়ে এমন মন্ত্র করেছিল যে ও জীবনেই ঝিমলির রক্ত ছাড়া আর বেরাতে পারবে না। এখন দেখো সারা জীবনই তো আর ঝিমলি বেঁচে থাকবে না, এই ঝিমলি না সরি তরির রক্ত ছাড়া ঝিমলি কোনো দিন বেরাতে পারবে না। তো এখন সেই কারণে জানে যে আমাদের পুরো বংশ এটাতে সেফটি থাকবে, কেননা তোমার তরি তো আর মানে সারা জীবন তো আর সেই বৌমা বেঁচে থাকবে না, কিন্তু ওর রক্তটা যে ওকে দিয়ে সারা জীবনের মতন পুরো বংশ পর বংশ আমরা সেফ থাকবো। এই কিন্তু এক্ষেত্রে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, যদি তরির রক্ত ছাড়া ও মুক্তি না পায়, আবার সেক্ষেত্রে যদি তরি কখনো মা হয়, তার বাচ্চার রক্ত কিন্তু তাকে মুক্ত করতে পারে, যদি ওই লজিকেই আচ্ছা, যাই আমরা। তাই? হ্যাঁ, ও, স্বাভাবিক। আচ্ছা, মায়ের রক্ত তো হ্যাঁ, সন্তানের মধ্যে প্রবাহিত হতে পারে, হয়। তাও হতে পারে, হয়তো সেটা ওরা পায়নি, এ কায়দা করতে পারেনি, হুম। এমনও হয়তো কোনো অথবা ঘটনা। যদি দেখো আমাদের জীবনে সেটাই ঘটে যেটা আমাদের ভাগ্যে থাকে, সেটা আমরা কেউ খণ্ডাতে পারি না, ওকে। এবং যদি কোনো দিন কোনো কারণে অসাবধানত যদি আবার তরির রক্ত সেখানে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু সে আরও অ্যাগ্রেসিভ হয়ে ফিরে আসবে। কারণ এই পুরো যে এন্টায়ার ঘটনাটা তুমি আমাকে বললে, এই ঘটনাটায় কোথাও কোনো পয়েন্ট অফ ভিউ থেকেই ঝিমলির কোনো দোষ নেই, তারপরেও তাকেই সাফার করতে হয়েছে। আমারও সেটাই মনে হয়েছে। তারপরেও তাকেই সাফার করতে হয়েছে, তার উপর অত্যাচার। সবথেকে বড় কথা, একটা মেয়ে কষ্ট ক্ষমা করে দিতে পারে, অন্যের থেকে পাওয়া যন্ত্রণা ক্ষমা করে দিতে পারে। একজন স্ত্রী তার হাজব্যান্ড হোক বা তার স্বামীর থেকে পাওয়া যন্ত্রণা ক্ষমা করে দিতে পারে, একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের থেকে পাওয়া যন্ত্রণা ক্ষমা করে দিতে পারে, একজন মা কিন্তু কখনো যন্ত্রণা ক্ষমা করতে পারে না। ঝিমলিকে যখন ওই ধরনের অত্যাচার করে ওই গুমঘরে বন্ধ করে রাখা হয়েছিল, তখন কিন্তু ঝিমলি প্রেগনেন্ট ছিল। তো এই যে প্রতিশোধ স্পৃহা তার মধ্যে এতগুলো বছর ধরে সঞ্চারিত হয়েছে, এবং তার পরিবর্তে সে যখন আজকে তার প্রতিশোধের পথ বেছে নিয়েছে, আমার মনে হয় যিনি তান্ত্রিক ছিলেন বা যারাই এই ঘটনাটাকে সলভ করার দিকে গেছিলেন, ঝিমলির কি দাবি ছিল সেটা শুনে কিন্তু ঘটনাটার নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বাট ওকে যেই বন্দি করে রাখাটা, কোথাও না কোথাও আমার গিয়ে মনে হয় এটা অনেক বড় ভুল হয়ে গেল। কারণ ও যেদিন আবার আসবে, ও যেদিন আবার ওখান থেকে উঠে আসবে, ও ভয়ানক রূপ নিয়ে ফিরবে। না, ওকে তো মুক্ত করে দিয়েছে, তারপরে ও কি করলো, যখন তোমার এইটা উনি জানতে পেরেছেন, উনি যে মানে সূক্ষ্ম শরীরে যখন ওখানে গিয়ে পৌঁছেছিলেন, তখন উনি জানতে পেরেছিলেন যে একে কি করে বশে আনা যায়। তখন বলেছে যে এই ঘটনাটা সেই সময় হয়েছিল, জমিদার যখন ছিল, ওর বউয়ের রক্ত দিয়ে মানে ছেলের বউয়ের রক্ত দিয়ে ওকে তো আটকে রেখে দিয়েছিল, তো সেই রক্তটাই আবার ঝিমলি ওকে দিয়েছে, তবে তো ও মুক্তি পেয়েছে। মানে এর তো পুনর্জন্ম হয়েছে, কিন্তু সেটা তো আর মানে তরির আবার পুনর্জন্ম হয়েছে, তো সেইটা তো আর তরির জানে না হয়েছে। আর সেই রক্তটা যখন ঝিমলি পেয়েছে, ও অটোমেটিক ওখানে মুক্ত হয়ে গেছে। তখন বলছে তাহলে এবার কি করা যায়। তখন সাদিকা উনি তো খুবই ভালো ছিলেন, উনি সবসময় চাইতেন, দেখো সবাই কিন্তু শয়তানি করে না, তারাও কিন্তু এদের মুক্ত করতে চায়। উনি তখন বলল আমি চিরতরে ওকে, ও খুব কষ্ট পাচ্ছে, এতদিন কষ্ট করেছে, ও বেঁচে ছিল তখনও কষ্ট করেছে, এতদিনও ওই কালো গুহাটার অন্ধকার একটা জায়গায় ও কষ্ট পেয়েছে, তাহলে ওকে চিরজীবনের জন্য আমি এতে করে তরিরও ভালো হবে আর ও মুক্ত পেয়ে যাক, আমি সেই একটা কথা বলবো যদি তোমরা রাজি থাকো। তখন বলছে ঠিক আছে বলেন। তখন বলছে যে তোমরা একে পিণ্ড দাও। এবার পিণ্ডটা যখন দেবে কিন্তু ওই তোমার তরির রক্ত দিয়েই দেবে। ওর একটুখানি হালকা একটা কাটা দিয়ে হলেও দিয়ে একটা পাতার মধ্যে দিয়ে, ওর মধ্যে যেমন চালকলা দিয়ে যেরকম তিল ঠিল দিয়ে পিণ্ড দেয়, কিন্তু তার সাথে কিন্তু একটু রক্ত দিও। হ্যাঁ, এইটা দিয়ে যদি তুমি ওকে করো, ও চিরতরে মুক্ত হয়ে যাবে। কেননা যেভাবে ওকে বন্দি করা হয়েছে সেইভাবে ও এসেছে, আবার সেইভাবে ওকে মুক্ত করতে হবে।
তখন এই কথাটা শোনার পরে বাড়ির লোক বলছে, সেটা ওর মাকে জিজ্ঞাসা করলো, তরির মাকে জিজ্ঞাসা করা হলো, বললো হ্যাঁ একদম তাই, আমার মেয়েও ভালো থাকুক, আর সেও তো একটা কারণে না কারণ মেয়ে, সেও যেন সারা জীবনের জন্যে এই পেটজনি থেকে মুক্ত হয়ে যায়। তারপরে যাই হোক ওরা তখন ওইভাবে যখন পিণ্ড দিল, তো তারপরে তরিও স্বাভাবিক হয়ে গেল। আর তারপরে আর কোনো মানে এমনকি ওই জঙ্গলের ভেতরেও কোনো রকম নাকি বলে কোনো ডিস্টার্ব কাউকে করেনি। লোকে যেত আসতো, ওই জঙ্গলের ভেতরে পুকুর ছিল, লোকে মাছ ধরতে যেত। তারপর থেকে কিন্তু আর কোনো মানে ওই মানে অশরীরী কোনো ইয়ে পায়নি ওরা। তো এই ছিল আমার সত্যি ঘটনা, যেটা কিনা আসামিরই একজন কাকিমা আমাকে দিয়েছেন। তো দেখো এখন আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই। দেখো, তুমি যে ঘটনাটা শেয়ার করলে, আমি প্রথমত কথা, ঘটনাটা যখন শুরু হলো কোথাও না কোথাও আমি একটা অন্যরকম ঘটনা এক্সপেক্ট করছিলাম, বাট যেই মুহূর্তে জানতে পারলাম যে এই ঘটনাটা তোরই তার আগের জন্ম থেকে ক্যারি করে নিয়ে আসছে, তখন এই ঘটনায় একটা অন্য লেয়ার যুক্ত হলো। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে আমরা এই জন্মে যাই ভোগ করছি বা যেই ঘটনার জন্যই আমরা ভুক্তভোগী নিজেদেরকে মনে করছি, প্রত্যেকটা ঘটনাই আমাদের প্রারব্ধ থেকেই আমাদের সাথে কিন্তু চলে আসছে, বা আমাদের পূর্বজন্মের কর্মফল হিসেবেই এই জন্মে আমরা সেগুলো পাচ্ছি। তো সেটা খারাপ হোক এবং ভালো হোক, যাই হোক না কেন, সব কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে, কারণ আমাদের এই জন্মটা হচ্ছে আমাদের পূর্বজন্মের আয়না। আমরা ওখানে যা করে এসেছি, মানে সেই জন্মে যা করে এসেছি সেটা এই জন্মে ভোগ করছি। বা আমরা যদি এরকম কোনো অন্যায় না করে থেকেও যদি কোনো অন্যায়কে সমর্থন করে থাকি আগের জন্মে, সেই অন্যায় কিন্তু আমাকে এই জন্মে ফেস করতে হবে। তো এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়তি, এই জগতের বা এই ইউনিভার্সের সিস্টেম এভাবেই চলে আসছে। তো সম্পূর্ণ অন্য ধরনের একটা ঘটনা শুনলাম আন্টি, ভীষণ ভালো লাগলো। আর গল্প বলাতে এসে প্রথমে তুমি ভীষণ নার্ভাস ফিল করছিলে, এতক্ষণ ধরে তুমি এই ঘটনাটা শেয়ার করলে, তোমার কেমন লাগলো আমি জানতে চাই। আর সত্যি খুবই ভালো লাগছে, বিশেষ করে গল্পওয়ালাতে এসে। কেন, আমার মেয়ে তোমাকে প্রচণ্ড পরিমাণে ফলো করে, আমিও, হ্যাঁ। আর আমি এই ধর আমি প্রচুর যারা আমাকে পাঠিয়েছি সত্যি ঘটনা, সত্যি কথা বলতে কি আমিও প্রচুর গল্প বলেছি, মানে সত্যি ঘটনাটা বলেছি, কিন্তু এই টাইপের ঘটনা আমিও এই ফার্স্ট টাইম পেলাম। তো সত্যি কথা বলতে যে আমাকে পাঠিয়েছে তাকেও আমার ধন্যবাদ, যে আজকে আমি কথাটা জানি না সে যদি শুনে থাকে, সে এপিসোড রিলিজ হলে ওনার সাথে শেয়ার করে শুনবে, তখন আমি শেয়ার করে নেবো, সেও তখন জানতে পারবে যে আমি ঘটনাটা শেয়ার করেছি। তার ইচ্ছা ছিল আমি কোথাও ঘটনাটা শেয়ার করি। আমি অপেক্ষা করব এরকমই আরও নতুন নতুন ঘটনা তুমি আমাদের জন্য নিয়ে আসো, গল্পওয়ালা পরিবারের জন্য নিয়ে আসো, গল্পওয়ালার পরিবারের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি। অসাধারণ লাগলো আজকের এই ভৌতিক আড্ডা, কারণ ঘটনা শুনতে শুনতে যখন আকাশ পুরো কালো হয়ে এলো আর বজ্রবিদ্যুতের যে আওয়াজ, সেটা একটা অন্য মাত্রা যোগ করেছিল। ভীষণ ভালো লাগছিল আমার শুনতে। থ্যাংক ইউ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্যে। আর একদম মানে নিজের মনে করে আমি বুঝতে পারছিলাম না যে আমি মানে প্রথম দিকে একটু সত্যিই আমি নার্ভাস ছিলাম, কিন্তু সত্যি কথা যে মানে তুমি আমার ছেলের মতন আমার পাশে বসে গল্প করে যে আমার ওই ভয়টা কাটিয়ে দিয়েছো, সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করব যে গল্পলাতে আবার আসতে, আমাকে কিন্তু অতি অবশ্যই ইনভিটেশন রইলো, খুব তাড়াতাড়ি তোমার সাথে যারা আবার যারা আমরা আমি বসবো। একটা কথা বলতে চাই, যারা যারা আমাকে ভালোবাসো, হ্যাঁ, যারা যারা আমাকে ফলো করো, ভালোবাসো, সত্যি ভূতের গল্পে যখন আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, গল্পওয়ালাতেও কিন্তু ততটাই আমাকে ভালোবাসা দিও, আমার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো সবাই খুব পছন্দ করবে আজকের এপিসোডটা। আর সত্যি ভূতের গল্পে এত মানুষজন তোমাকে চেনে, এত মানুষ তোমাকে ভালোবাসে, তারাও আশা করি এই এপিসোডটা দেখবে। আমার তো নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, কারণ আবার পরের বার আসতে হবে। হ্যাঁ, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ, এইভাবে মানে তোমরা এত এরকম আশীর্বাদ করলে হাসি, নিঃসন্দেহে তোমার আমি এগিয়ে প্রাণবন্ত যাব। এরকম হাসি যেন আমরা দেখতে পাই একটা করে থ্যাংক ইউ। এপিসোড, তোমাকে এভাবেই খুশি দেখতে পাই যেন আমরা। থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড?
কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।